সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন সংবাদ পরিক্রমায়। সাপ্তাহিক এই অনুষ্ঠানে মূলত আমরা দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত উল্লেখযোগ্য সংবাদ নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ করে থাকি। অনুষ্ঠানের আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি জোবায়েরুল ইসলাম। স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দুজন অতিথি। শুরুতে আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত আছেন জনাব ওমর ফারুক, স্টাফ রিপোর্টার দৈনিক নয়া দিগন্ত। উপস্থিত আছেন জনাব একে আজাদ, ব্যুরো প্রধান, নাগরিক টিভি। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা দৈনিক পত্রিকাসমূহে প্রকাশিত উল্লেখযোগ্য সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছি। প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে বৈঠকে মেয়র, কাজের মান ঠিক না থাকলে বিল পাবেন না ঠিকাদার। নভেম্বরে ডেঙ্গুর উল্টো চিত্র ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। করাচি চট্টগ্রাম রুটে সরাসরি জাহাজ চলাচল শুরু, নতুন দিগন্ত উন্মোচন। আদানির বিদ্যুৎ নিয়ে হাইকোর্টের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ 24 অনুমোদন। দলের শাস্তির সুপারিশের বিধান রাখা হয়নি। শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল 1 মাসে তদন্ত শেষের নির্দেশ। ইউকে ব্যাক্স বিডি ইন রিপেট্রিয়েশন লন্ডার্ড মানি। এবার আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনা শুরু করতে চাই জনাব ওমর ফারুক, আপনাকে দিয়েই। আমরা জানি মেয়রের সাথে গত 19 নভেম্বর ঠিকাদারদের বৈঠক হয়েছে সিটি কর্পোরেশনের মিলনায়তনে। সেখানে মেয়র বলে দিয়েছেন যে কাজের মান ঠিক না থাকলে উনি বিল ছাড় করবেন না। আমরা শুরু থেকে মেয়রের ইতিবাচক দিকগুলো দেখে আসছি উনি মেয়র হিসেবে যোগদানের পর থেকেই। নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক দিক। এটা একদিকে কাজের গুণগত পরিবর্তন নিশ্চিত করবে এবং দুর্নীতি নির্মূল করতে অনেক সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এ ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজের মান নিয়ে প্রকৌশলী, ঠিকাদার এবং সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল। কাজের মান ভালো ছিল না, কাজ না করে লুটপাট করা হয়েছে, নানা অভিযোগ ছিল। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে ডক্টর শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার পর উনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন। সিটি কর্পোরেশনের ঠিকাদার, প্রকৌশলী সবাইকে একত্রিত করে পাশাপাশি সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট লোকজনকে নিয়ে উনি সম্প্রতি একটা বৈঠক করেছেন। বৈঠকে তিনি হুঁশিয়ারি করেছেন কাজের মান ভালো না থাকলে, ঠিকাদারি কাজের মান ভালো না থাকলে, ফাঁকি দেওয়া হলে এবং উন্নয়নে অবহেলা করা হলে তাদেরকে আইনের আওতায় আনা হবে, শাস্তির আওতায় আনা হবে এবং তাদের বিল আটকে দেওয়া হবে। প্র্যাকটিক্যালি কতটুকু সফল হবে বলে আপনি মনে করেন? কারণ উনি তো একজন পলিটিক্যাল লিডার, আর বাংলাদেশের পলিটিক্যাল কালচার থেকে আমরা বলছি যে রাজনৈতিক নিজ দলের নেতাকর্মীদেরকে ছাড় দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতারা একটু বেশি উদারতার পরিচয় দিয়ে থাকেন। সেই জন্যে ওনার নির্দেশ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, এবং এটা কতটুকু সফল হবেন বলে আপনি বিশ্বাসী? আমি শতভাগ বিশ্বাসী। যেহেতু উনি দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় তিনি সম্প্রতি রাতে আপনার এই যে ময়লা আবর্জনা পরিষ্কারের এই বিষয়গুলো উনি সচক্ষে দেখার জন্য গভীর রাতে পর্যন্ত উনি রাস্তায় রাস্তায় ঘুরেছেন এবং দেখেছেন এবং তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন এই পরিচ্ছন্ন কর্মীদের। আমি মনে করি একইভাবে মানে উনি ঠিকাদারির বিষয়গুলোকে উনি তদারক করবেন। দলের বাইরে গিয়ে তিনি নগর পিতা হিসেবে কাজগুলো
সমাধান করার জন্য উনি কঠোর হবেন। যারা এই মিটিং উপস্থিত ছিলেন ঠিকাদাররা বিশেষ করে তারা এই অভিযোগটি করেছেন যে তাদেরকে বিভিন্ন পারপাসে চাঁদা দিতে হয়। সেক্ষেত্রে কাজের যে গুণগত মান সেটা তারা আসলে ধরে রাখতে পারেন না। কথাটা কিন্তু একেবারে মিথ্যা না, আমি মনে করি শতভাগ সত্য। আমরা যেহেতু সংবাদকর্মী, আমরা সবার সাথে কথা বলতে হয়, আমরা ঠিকাদারদের সাথেও কথা বলেছি বা বলি, তো তাদের কাছ থেকে যে এনেছি আমরা যে তারা যে কাজের অর্ডার পেলে যেটা করতে হয় সেটা হচ্ছে চাঁদা দিতে হয় বিভিন্ন জায়গায়, এবং সেটা সিটি কর্পোরেশন থেকে শুরু করে একেবারে সে যেই জায়গায় কাজ করছে জায়গার স্পট পর্যন্ত, মানে স্থানীয়দের বা স্থানীয় যারা রাজনীতির সাথে যুক্ত তাদের চাঁদা দিতে হয়। চাঁদা দিয়ে মূলত তাদের কাজ করতে, ফলে কাজের যে গুণগত মান সেটা তো আসলে ধরে রাখা কোনোভাবেই সম্ভব না। ফলে এটা শুধু আপনার এই বিগত সরকার কেন, আমি তো মনে করি যে বাংলাদেশের যে সিটি কর্পোরেশন এটা পলিটিক্যাল কালচার এবং বাংলাদেশের একটা সংস্কৃতি। ডক্টর শাহাদাত হোসেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং উনি একজন সুশিক্ষিত রাজনীতিবিদ। তিনি রাজনীতির পাশাপাশি তিনি বেশ ভালো স্টাডিও করে, আমি যেটা জেনেছি ব্যক্তিগত, ওনার সাথে আমি কথা বলেছি বা ইন্টারভিউ নেওয়ার সময় যেটা দেখেছি, তিনি আমরা যেটি দেখছি তিনি অল্প সময় আছে, তিনি এক বছরের একটু বেশি, তো শুরু থেকে তিনি আসলে বিভিন্ন সেক্টরের উপর কাজ করা শুরু করে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন ঠিকাদারদের সাথে উনি বৈঠক বসছেন, বৈঠকে উনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এখন আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে উনি পারবেন কিনা, যেহেতু উনি একজন রাজনীতিবিদ, তার আশেপাশে রাজনীতিক নেতাকর্মীরা আসলে মানে কি বলে সেটা ভিড় করে থাকে। আমি গতকাল গিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি দেখেছি আসলে প্রচুর রাজনৈতিক লোকজন, কিন্তু উনি সবাইকে ধমকের সুরে সরিয়ে দিয়েছিলেন আমার সামনে, আমি দেখেছি। উনি যেহেতু পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ওনার রাজনৈতিক প্রজ্ঞা আছে, আপনি দেখেন উনি কিন্তু উনি ক্ষমতায়, মানে যে উনি চেয়ারে বসে আপনার এই যে সিটি গভর্নমেন্ট সিস্টেম আপনি দেখেন, এটা একটা ভালো পদ্ধতি। দেশের বাইরে উন্নত বিশ্বে সিটি গভর্নমেন্ট সিস্টেমটা আছে, উনি কিন্তু এই সিস্টেম নিয়ে কাজ করার বারবার তাগাদা দিচ্ছেন। একজন মেয়র ধরেন সব, মানে একটা যে একটা পরিকল্পনা থাকতে হয়, আমি তো মনে করি উনি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সিটি গভর্নমেন্ট যদি হয় চট্টগ্রামে, তাহলে চট্টগ্রামে একটা উন্নয়নের একটা মানে জায়গায় পৌঁছে যাবে। মডেল। আর একটা বিষয় চট্টগ্রামের ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে, সচরাচর যেটা হয়ে থাকে নভেম্বরের দিকে ডেঙ্গুর যে প্রকোপ এটা মানে কমতে থাকে, কিন্তু এই মুহূর্তে চট্টগ্রামে যেটা আমরা দেখতে পাচ্ছি উল্টা সিনারিও। নভেম্বরে বৃষ্টি নেই, এই পরিস্থিতিতেও ডেঙ্গু কমার পরিবর্তে বাড়ছে। আমরা যদি বিগত এই বছরের শুরু থেকে এই পর্যন্ত নভেম্বরে আক্রান্ত এবং মৃত্যুর হার নিয়ে যদি পর্যালোচনা করে থাকি, সম্ভবত নভেম্বরে সর্বাধিক সংক্রমণ এবং সর্বাধিক মৃত্যুর হার এই নভেম্বরে হয়েছে। কী কারণে এটা হতে পারে এবং এটা কিভাবে রোধ করা সম্ভব বলে আপনারা মনে করেন? চলতি মাসে 754 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, মারা গেছে 14 জন। এটা আসলে নিঃসন্দেহে একটা শঙ্কার বিষয়। আমার ফ্যামিলিতে প্রসঙ্গ টেনে বলি, আমার ফ্যামিলিতে গত মাসে আমার বড় ভাই, ভাবি, পাশাপাশি ওনার 4টা বাচ্চা, টোটাল 6 জন, এক ফ্যামিলিতে 6 জন ডেঙ্গু আক্রান্ত হয়। এটা শুধু আমার ফ্যামিলির চিত্র না, পুরো চট্টগ্রামের চিত্র। আপনি দেখবেন ঘরে ঘরে গায়ের জ্বর, অনেকে কিন্তু ট্রিটমেন্টের জন্য যাচ্ছে না, ট্রিটমেন্ট যাওয়ার পরে দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এটার এক নাম্বার কারণ যেটা হবে মনে করি আমি, এটা হচ্ছে চট্টগ্রাম মহানগরে যে নালাগুলো আছে, নালাগুলো ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, বিদায় এখানে মশার জন্ম হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি বলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, নিয়মিত পরিষ্কার না করার কারণে ওখানে মশার উৎপত্তি স্থল হচ্ছে এবং আক্রান্ত হচ্ছে লোকজন, প্রচুর লোকজন আক্রান্ত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেলে আপনি দেখবেন এই যে ডেঙ্গু একটা ওয়ার্ড আছে, ওইখানে জায়গা হচ্ছে না ডেঙ্গু রোগীর। পাশাপাশি মা ও শিশু হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে প্রচুর রোগী আমরা দেখেছি। চিন্তিত হওয়া অবশ্যই, যেহেতু একটা মাসে 14 জনের মৃত্যু এক মাসে, এটা সোজা কথা না। তারপরেও আমাদের মেয়র, চিটংয়ের মেয়র উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন জায়গায় মশার ওষুধ ছিটানো হচ্ছে। আশা করি এই পরিস্থিতিটা আমরা যদি সচেতন হই, মেয়রের উদ্যোগ যদি সফল হয়, তাহলে
আশা করি ডেঙ্গু চট্টগ্রাম থেকে নির্মূল হবে। সব কথার শেষ কথা হচ্ছে আসলে আমাদেরকে সচেতনতা এটা বৃদ্ধি বাড়াতে হবে। বাড়াতে হবে। ডেঙ্গু বিষয়টা উপসর্গ কি এটা যদি আমি না জানি তাহলে তো আমি ধরেন প্রাইমারি চিকিৎসা করছি, আমি আমার গায়ে জ্বর হয়েছে আমি প্যারাসিটামল নাফা খাচ্ছি, এটা তো আসলে হতে পারে না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ একটা পরীক্ষা করছে, কেন এই চট্টগ্রামে আপনার এটার প্রকোপ বেড়েছে। তো সেক্ষেত্রে এই পরীক্ষাটার ফলাফল পেতে 2024 চলে, এখন 25 লাগবে। আপনি বুঝে দেখেন এখনো পর্যন্ত এটার কারণ নির্ণয় করা আসলে কঠিন হয়ে পড়েছে। 25 মানে আগামী বছর, মানে আরও একটা বছর লাগতে পারে। আমরা আশা করি কারণটা একটু আগে বের করা হোক বা আগে রেজাল্ট একটু আগে হোক। তো সব কিছু মিলে আমি মনে করি যে আমাদের সচেতনতার কোনো মানে বিকল্প নেই। আমাদের এটা বুঝতে হবে আসলে এই সিনড্রোমগুলো কি। শুধুমাত্র ধরেন মেয়র বলে দিল এটা দিয়ে তো আসলে হবে না। আমাদের সিভিল সার্জন অফিসগুলো কাজ করতে হবে, আমাদের সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে কাজ করতে হবে। এছাড়া কিন্তু এককভাবে এটা আসলে কোনো সংস্থার পক্ষে সম্ভব না। আমরা অন্য প্রসঙ্গে আসি। করাচি চট্টগ্রাম রোডে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে। বন্দর চেয়ারম্যান গত 19 তারিখে একটা সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে এটার দ্বারা নতুন দিগন্তের উন্মোচন হয়েছে এবং এটার সুফল সম্পর্কে ব্যবসায়ী যারা তারা অনেকে বলেছেন যে সরাসরি অন্য বন্দর দিয়ে সিঙ্গাপুর কিংবা কলম্বো হয়ে আসলে একদিকে আমাদের সময় নষ্ট হয়, এরপরে খরচও বেড়ে যায়, ট্রানজিট টাইম বাড়তে লাগে, খরচ বেশি লাগে। এখন সরাসরি যদি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা যাওয়া করতে পারে আমদানি রপ্তানির, সেক্ষেত্রে সব দিক থেকে সাশ্রয় হয়। সেটার সুফলটা বন্দর ইউজার যারা আছে, স্টেক হোল্ডার, তারাও যেমন পাবেন, আবার দেশের সাধারণ জনগণও পাবেন। এর আগে কিন্তু দুটি রুট ব্যবহার করা হতো, একটা হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো বন্দর, আরেকটা হচ্ছে সিঙ্গাপুর বন্দর। এই দুটি বন্দর দিয়ে আপনার ক্রস করে কিন্তু বাংলাদেশ চট্টগ্রাম বন্দরে আসতে হবে বিশেষ করে। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য একেবারেই নতুন। তো এই বিষয়টিকে আসলে কিভাবে দেখা হচ্ছে এটি একটি প্রশ্ন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন যে হ্যাঁ, এটি আমাদের জন্য অনেক ভালো হয়েছে, আমরা আর্থিকভাবে লাভবান হব, আমাদের দেশের উন্নয়নের জন্য এটি ভালো। তো সব কিছু মিলে এটাকে ইতিবাচক হিসেবে দেখছে ব্যবসায়ীর। এখন কথা হচ্ছে এটাকে নিয়ে কিন্তু একটা আপনি দেখেছেন আলোচনা সমালোচনা হয়েছে। আমি ধরেন ভারতীয় গণমাধ্যম দেখেন এটা নিয়ে হইচই ফেলে দিয়েছে, কি এসছে এটা দিয়ে। তো এইটা ভারতীয় গণমাধ্যমের পর বা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের হইচই একটা বিষয় চলে আসছে। এরপরে আমরা আসলে জানতে চাইছি আসলে কি এসছে এই বন্দর দিয়ে, জাহাজে কি এসছে। তো আমরা যেটা জেনেছি যে এখানে আসলে বিভিন্ন পণ্য এসছে, যেটা কাস্টমস স্বীকার করেছে এখানে। তারপরে হচ্ছে যে বন্দর কর্তৃপক্ষ বলেছে যে তাদের একটা, তারা বলেছে যেখানে গার্মেন্টস পণ্য, কেমিক্যাল বা র ম্যাটেরিয়াল আসছে। এখানে অন্য কোনো, যেটা সরাসরি বলি যে অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে, আমি এগুলো কিছুই না। তো সেক্ষেত্রে আমি মনে করি ধরেন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, দীর্ঘ সময় চলে গেছে। এখন আমরা আমাদের বাণিজ্য যে নীতি হবে সেটা সব দেশের সাথে হবে। সেটা ইন্ডিয়ার সাথে হবে, পাকিস্তানের সাথে হবে, চীনের সাথে হবে, মিয়ানমারের সাথে হবে, আমেরিকার সাথে হবে। এখন আমি কেন পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক রাখবো বা কেন ভারতের সাথে রাখবো, আমাদেরকে কেউ সেটা ডিরেক্ট ইঙ্গিত করে কথা বলাটা আমি বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি এটা ভালো চোখে দেখছি না। আমাকে কেন পাকিস্তান বলবে যে তুমি ভারতের সাথে আমদানি রপ্তানি কিছু করতে পারবে না, বা ইন্ডিয়া কেন বলবে যে এভাবে তুমি এভাবে করতে পারবে না। স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা সবার সাথে আমাদের বাণিজ্য নীতি থাকবে, আমাদের কূটনীতির একটা সম্পর্ক থাকবে। আমি ব্যক্তিগতভাবে বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি। বন্দর চেয়ারম্যান তিনি আরও কিছু ভালো ইতিবাচক সংবাদ আমাদেরকে দিয়েছেন। যেমন উনি বলেছেন বিগত সরকারের আমলে যে 23 জন শিপ হ্যান্ডেলিং অপারেটরকে, একটা সিন্ডিকেটকে বলা যায় লাইসেন্স দিয়েছিল, সেই লাইসেন্সগুলো বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে বাতিল করে দিয়েছেন। এটা কতটুকু মানে প্রভাব পড়বে, ইতিবাচক প্রভাব আমরা পেতে পারি? চট্টগ্রাম বন্দর তো বেসরকারি খাতে বেশ কয়েকটি সংস্থা এটা পরিচালনা করে, নিউমোডিং কন্টেইনার টার্মিনাল, তারপরে এনসিটি, আর আপনি জানেন যে পতাকা কন্টেইনার টার্মিনাল। আমি এখন ধরেন
যেহেতু বিষয়ের উপর আসছে, বন্দর চেয়ারম্যানের আপনি সংবাদ সম্মেলনের উপর গুরুত্ব দিয়েছেন আমার যদি ভুল না হয়, জি। সেক্ষেত্রে ধরেন পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিগত সরকারের আমলে এটি একটি বিদেশি রাষ্ট্রকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ধরেন একটা দেশের একটা 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 বিদেশি বিনিয়োগ এটা ভালো একটা দিক, কিন্তু যে বিদেশিদের হাতে যখন চট্টগ্রাম বন্দরের একটি আপনি তুলে দিবেন, তো সেক্ষেত্রে আপনাকে, আমি পিসিটির কথা বলছি স্পেসিফিকলি, সেক্ষেত্রে আপনাকে জনমত যাচাই করতে হবে, আমাদের দেশের নিশ্চয়ই। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টি চিন্তা করতে হবে। বিগত সময়ে কিন্তু সেটি হয়নি, আমি মনে করি হয়নি। জি। কিন্তু তো যার কারণে এটা নিয়েও কিন্তু কথা আছে। এটা নিয়োগ প্রক্রিয়া একটি, যদিও বা একটা সৌদি একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, যদিও বা সৌদি আরবের সাথে আমাদের এমন কোনো ব্যবসায়ীদের অনেকে বলছেন যে 23 জনের অপারেটিং লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, এটার ফলে ব্যবসায়ীদেরকে যেহেতু এরা সিন্ডিকেটেড ছিল, এবং আমরা জানি এই 23 জনের মধ্যে অনেকে এই যারা অপারেটর, এদের মধ্যে অনেকে কিন্তু বিগত সরকারের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের অনেক বড় বড় নেতা ছিলেন, এবং তারা এক প্রকার মানে যারা বন্দর ইউজার তাদেরকে এক প্রকার জিম্মি করে তারা অপারেটিং কস্টটা তাদের উপর চাপিয়ে দিত, এবং যার প্রভাবটা পড়তো আমদানিকৃত পণ্যের উপরে। আসলে এটা শেষের দিকে বেড়ে গিয়েছে, এটা মূলত আসলে শুরুর দিকে না, শেষের দিকে আপনি যেটা বলছেন যে লাইসেন্সগুলো, এগুলো নিয়ে একটা ঘাপলা আছে, এগুলো এই লাইসেন্স নিয়ে অনেকে জানে না আসলে, বা এখন কথা হচ্ছে চট্টগ্রাম বন্দর পরিচালনা করছে বেসরকারি, ধরেন যারা বেসরকারিভাবে যারা চালায়। তো এখন কথা হচ্ছে যেগুলো বাতিল করে দিয়েছে সেগুলো কি চট্টগ্রাম বন্দরে তারা কতটুকু প্রভাব ফেলেছে, এটা স্টাডির বিষয়, তারা কতটুকু প্রভাব ফেলেছে। তো আমি মনে করি অনিয়মভাবে অনেক লাইসেন্স যেগুলো দেওয়া হয়েছে বন্দর চেয়ারম্যান সেগুলো বাতিল করেছে, চমৎকার, এটা একটা ভালো দিক, এটার সুফল দেশের জনগণ পাবে। কথা হচ্ছে চট্টগ্রাম বন্দর একটা সেন্সিটিভ জায়গা, এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু বাংলাদেশের এই বন্দরের জায়গা যারা পরিচালনা করে, যারা এখানে যুক্ত, এখানে স্কিল হ্যান্ডরা কাজ করে, তো বন্দর যদি স্পর্শকাতর জায়গা, আমি মনে করি চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় একটা কৌশলের সিদ্ধান্ত নিতে হবে। বন্দর চেয়ারম্যান সেটি উল্লেখ করেছেন তার সংবাদ সম্মেলনে। এবার আমরা টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত প্রধান সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছি। আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে আনার চেষ্টা করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ। আর গণহত্যায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসতে পারে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জনাব ওমর ফারুক, চ্যানেল আইয়ের একটা সংবাদ, ছাত্র জনতার সমন্বয়ে নতুন দল আসতে পারে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। ছাত্র উদ্বোধনের পরে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এখন, এই পরিস্থিতিতে একটা নতুন ছাত্র সংগঠন খুব জরুরি বলে আমি মনে করি। কারণ যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে জালিমের হাত থেকে কেড়ে নিয়ে এসেছেন, আমি মনে করি জীবন বাজি রেখে রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা উপহার দিয়েছেন, তাদের একটা দল থাকা দরকার, তাদের একটা অংশগ্রহণ এখানে দরকার, দেশে তাদের একটা অংশগ্রহণ দরকার। তো এটার জন্য একটা প্ল্যাটফর্ম না থাকলে আসলে বিশৃঙ্খলভাবে যা হচ্ছে, দেশে সমন্বয়কের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় অপরাধ হচ্ছে, এই একটা দলের মধ্যে যদি বেঁধে ফেলা যায়, একটা দলের মধ্যে যদি শৃঙ্খলার মধ্যে যদি আসা যায়, তাহলে আমরা একটা জায়গাকে আমরা ইন্ডিকেট করে ধরতে পারবো যে আপনারা এই অপরাধ করতেছেন, অথবা এই দলের প্রধানরা যারা হবে, দল যারা চালাবে, তারা এটা নিয়ে মানে টাইট রাখতে পারবে, অথবা তারা বিভিন্ন জায়গায় ভূমিকা রাখতে পারবে, সংগঠিতভাবে ভূমিকা রাখতে পারবে। আমি মনে করি এরা আসলে, এই যে স্টুডেন্টরা, এরা একটা নতুন একটা প্ল্যাটফর্মে আসলে আমি মনে করি এরা সাকসেস হবে, যেহেতু তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের তীক্ষ্ণতা এবং তাদের যে স্পৃহা, কাজের স্পৃহা, সাংগঠনিক বুদ্ধিমত্তা, আমি মনে করি সবগুলোর কারণে এই যে আজকে আমরা এই স্বাধীন একটা দেশ পেলাম, এই স্বাধীন একটা দেশ পেলাম, এবং বাংলাদেশ আপনার মুক্ত হলো, এই যে দালাল মুক্ত হলো, বাংলাদেশ আওয়ামী মুক্ত হলো। ছাত্র আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট, তারা একটি রাজনৈতিক দল বা ফোরাম গঠন করতে চাইছে, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ কাকে বেছে নেবে,
কাকে ভোট দিবে এটা তাদেরই ব্যাপার। তাদের ব্যাপার। তো সেক্ষেত্রে আমি রাজনৈতিক দল শুধু ছাত্ররা কেন, অন্য কেউ যদি রাজনৈতিক দল গঠনে এগিয়ে আসে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই। আমার মনে হচ্ছে দেশের মানুষ এটা নিয়ে মানে কোনো নেগেটিভ আলোচনা করার কিছু নেই। আমি মনে করি যে এটা ভালো একটা দিক। এটার মধ্য দিয়ে একটা বহুদলীয় গণতন্ত্রের চর্চা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেছেন, পেছনের দরজা দিয়ে কেউ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইরানের যুদ্ধের পরে এবং বিভিন্ন দেশে যুদ্ধের পরে যেটা দেখেছি আমি, বিশ্লেষণ করে দেখেছি এবং জেনেছি, দেশে যারা বিদ্রোহ করে এদেরকে বাঁচিয়ে রাখে না। অনেক দেশে যে ঘটনাটা ঘটছে অথবা দেখা যায় বিদ্রোহের পরে বিদ্রোহীদেরকে যারা পরাজিত হয় এদেরকে অনেককে এই বাঁচিয়ে রাখে না, অথবা তাদেরকে দেশে থাকার অধিকার দেয় না। এটার একটা কারণ এই যে তারা থাকলে আসলে বারবার এরা এই যে ষড়যন্ত্রগুলো করবে। আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে একটু হার্ট হতে হয়। আমাদের এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারি না। তো সেক্ষেত্রে স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা ফ্যাসিবাদকে প্রতিরোধ করা ছাড়া, সমূলে নির্মূল করা ছাড়া আসলে আমরা একেবারে শেষের পর্যায়ে এসে পৌঁছেছি। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী সপ্তাহের ঠিক একই সময়ে একই দিনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।